ভাই, আপনি আমাদেরকে মাফ করে দেন। দরকার হয় গাছ দিয়ে আমার মাথায় আরও 2টা বাড়ি মারেন, তাও প্লিজ আমাদেরকে মাফ করে দেন। ভাই, বিশ্বাস করেন, আমরা জানতাম না যে আপনি জেট। আর জেটকে আমরা তুলে নিয়ে এসেছি কারণ আমাদেরকে যে এই কন্ট্রাক্টটা দেয় সে আমাদেরকে কিছুই বলেনি, খালি একটা লিস্ট ধরিয়ে দিয়ে বলেছে এই লিস্টের মানুষগুলোকে উঠাতে হবে, আর আমরা তাই করেছি। প্লিজ ভাই। শোন, এত সময় ভালো মতন ব্যবহার করেছি, কিন্তু এখন আর না। একটা কথা কান খুলে শুনে রাখ, তোর অহংকার আর বেস্ট 11-এর পাওয়ার অন্য কোথাও গিয়ে দেখাবি, কারণ তোদের মতো 2 টাকার প্রধানকে আকাশ গণনায় ধরে না। আর বেস্ট 11-এর কথা তো বাদই দিলাম, তাদের মতন বাচ্চা হ্যাকারকে ফু দেওয়ার আগেই উড়ে যাবে। কালো জগতের জেট নামক হায়নাটার নাম তো শুনেছিস, তাই না? আমি তোর হ্যাকিং দুনিয়ার 14 আদিপুরুষ জেট। কার সাথে হ্যাকিংয়ের খবর নিস মুরগির বাচ্চা প্রধান? কি ভাবিস আমাকে নিয়ে, যে 2 টাকার ছেলে আমি? তাহলে ভুল ভাবিস। কান খুলে একটা কথা শুনে রাখ, আমার সাথে পাঙ্গা নেওয়ার আগে কয়েকবার ভেবে নিবি। শুধু বড় গলায় কথা বলার কারণে যদি তোদের ঠিকানা লোহার কুটুরি হয়, তাহলে ভেবে নে আমার সাথে লাগতে আসলে তোদের কি হাল হবে। আবারও বলছি, ভালো হয়ে যা, না হয় তোদের মতন 2-4টা প্রধানকে মাটির নিচে গাড়তে আমার বেশি একটা সময় লাগবে না। বাড়াবাড়ি করলে একদম সব কটাকে জ্যান্ত মাটির নিচে পুঁতে দিব, মাথায় রাখিস। চললাম এবার। তারপর আকাশ প্রধানকে ছেড়ে দিয়ে সোজা থানা থেকে বেরিয়ে যায়। আর এদিকে প্রধান ধরম করে মাটির উপর বসে পড়ে আর দুহাত কানে দিয়ে শক্ত করে কান চেপে ধরে। প্রধানের এই অবস্থা থেকে জেমস তাড়াতাড়ি বসা থেকে উঠে দৌড়ে আসে। স্যার, আপনার কি হয়েছে? আর সেই ছেলে এত বড় বেয়াদবি কেন করলো আপনার সাথে? চুপ চুপ চুপ। সে কোনো ছেলে না, সে ভয়ঙ্কর হিংস্র প্রাণী। মানে কি স্যার, কী সব উল্টাপাল্টা বলছেন আপনি? উল্টো পাল্টা না, সত্যি বলছি আমি। সে ভয়ঙ্কর এক চিতাবাঘ, যার নাম হলো জেড। প্রধানের এই অবস্থা দেখে জেমস তাড়াতাড়ি বসা থেকে উঠে দৌড়ে আসে। প্রধানের মুখে আকাশের আসল পরিচয় পেয়ে জেমসও 2 হাত দিয়ে নিজের কান চেপে ধরে কয়েক পা পিছনে চলে যায়, কারণ তাদের দুজনের কানে এক ধরনের ভয়ানক পেন দিচ্ছে। মানুষ যখন অপ্রত্যাশিত কোনো কিছুকে নিজের চোখে দেখে ফেলে তখন কিন্তু অনেকেই নিজেকে কন্ট্রোল করতে পারে না, যার ফলে তারা স্ট্রোক করে নিজের প্রাণ হারায়, যার ফলে দেহ যায় মর্গে আর আত্মা যায় স্বর্গে। অবশ্যই এখানে তেমন কিছুই ঘটেনি, তবে তার থেকে কম কিছুও হয়নি। তারা অপ্রত্যাশিত কিছু কথা নিজের কানে শুনে ফেলেছে, যে তারা এই ছেলেটাকে সাদাসিধা মনে করতো, সেই ছেলেটা আসলে চুপসে থাকায় ভয়ঙ্কর রাক্ষস। তাদের নিজের কানকেই যেন তারা বিশ্বাস করতে পারছে না। আকাশের কথাগুলো শুনে দুজনের কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে, এতটা উত্তক্ত হয়ে গিয়েছে তাদের কান। কানে হাত দিয়ে ভয়ঙ্কর চাহনিতে দুটো মানুষের দিকে তাকিয়ে আছে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। প্রধান তো একদম চুপচাপ হয়ে গেছে। প্রধানের নীরবতা দেখে যেন মনে হচ্ছে সে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তবে সত্যিটা কিনো ভিন্ন, আর সেটা আপনারা সবাই জানেন। এদিকে আকাশ বাসায় এসে পড়েছে, আর ভিতরটা অনেকটা হালকা লাগছে আজকে কেন জানি। তাই খাবার খেয়ে রুমের দরজা আটকে দিয়ে লম্বা একটা ঘুম দেয়। অন্যদিকে থানার ঊর্ধ্ব কর্মকর্তা এবং বিভাগীয় প্রধান বেস্ট 11-এর কাছে যায় আর তাদেরকে প্রেশার দেয় যে তারা যেন সমস্ত ওয়েবসাইটকে আগের মতন সচ্ছল করে দেয়, কিন্তু তারা অপরাগতা স্বীকার করে আর বলে যে তাদের কাছে এই ওয়েবসাইটের কোনো কিছুই নেই। এই ওয়েবসাইটের সিকিউরিটি অন্য কেউ দিয়েছে, আর যে দিয়েছে সে কোনো নর্মাল হ্যাকার না, তাই তাদের পক্ষে সম্ভব না সেই হ্যাকারের বিরুদ্ধে গিয়ে ওয়েবসাইটকে সচ্ছল করা, কারণ সে ওয়েবসাইট হ্যাক করে অনেক বড় সিকিউরিটি দিয়ে রেখেছে। এর মাঝে সবাই হতাশ হয়ে সিকিউরিটি প্রধানের কাছে যায় আর বলে, প্রধান সাহেব, আপনার বেস্ট 11 তো মানতেই নারাজ যে তারা সমস্ত ওয়েবসাইট হ্যাক করেছে। সো আপনি তাদেরকে গিয়ে বুঝিয়ে বলুন যে তারা যেন সমস্ত ওয়েবসাইট রান করিয়ে দেয় আর সিকিউরিটি সরিয়ে দেয়। প্রধান বিভাগীয় হেডকে বলে, এসবের পিছনে আমাদের কারোর হাত নেই, এইসব অন্য কেউ করেছে। সো আমাদের কারোর পক্ষে সম্ভব না ওয়েবসাইট রান করা। প্রধান সাহেব, আমরা জানি যে আপনি বা আপনার ছেলেরা কিছুই করেনি, কিন্তু কি করব বলেন, সমস্ত প্রমাণ আপনাদের দিকে, তাই আপনাদেরকে আটক করেছি। কিন্তু বিশ্বাস করুন, আমাদেরও লজ্জা লাগছে আপনাকে এভাবে থানায় আটকে রাখতে, তাই আপনাদেরকে আমরা ছেড়ে দেব।
কিন্তু তার জন্য আপনি আমাদেরকে একজন হ্যাকার খুঁজে দিন, যে কিনা সমস্ত ওয়েবসাইটকে সেই হ্যাকারের হাত থেকে ফিরিয়ে আনতে পারবে। এমন কোনো বাপের বেটা জন্ম হয়নি যে কিনা সেই হ্যাকারের হাত থেকে সমস্ত ওয়েবসাইটকে ফিরিয়ে আনতে পারবে। তবে হ্যাঁ, একজন আছে, যার নাম হলো জেড। আপনারা তার তালাশ করুন। সেই জেডই একমাত্র ব্যক্তি যে কিনা আপনাদের এসবের হাত থেকে মুক্ত করতে পারবে। কোথায় পাবো সেই জ্যাকে? ডার্ক ওয়েবসাইট তাকে তালাশ করুন, পেয়ে যাবেন। অবশ্য আপনারা তাকে পাবেন না, সে নিজেই আপনাদের সাথে যোগাযোগ করবে। প্রধান কেন জানি জেটের বিষয় নিয়ে মুখ খোলে না। সে চাইলে জেট মানে আকাশের পরিচয় ঠিকানা দিয়ে পারত, কিন্তু সে আকাশের ব্যাপারে কিছুই বলে না। ঠিক আছে, আমরা তাই করছি। থানার লোকেরা ডার্ক ওয়েবে একটা নিউজ ছেড়ে জেটের নামে, যেখানে তারা উল্লেখ করে যে জেটের সাহায্যে তাদের প্রয়োজন। সেই সুযোগে জেটের নামে ফেক আইডেন্টি বানিয়ে তাদের সাথে যোগাযোগ করে। থানার লোক যখন তার সাথে ওয়েবসাইটের ব্যাপারে কথা বলে, তখন জেট তাদের কাছে টাকা দাবি করে। বিভাগীয় প্রধান তখন তার সাথে একটু চুক্তিতে যায় যে তাকে টাকা দেওয়ার হবে তার চাহিদা মতন, কিন্তু কাজের শুরুতে সে পুরো পেমেন্ট পাবে না, অর্ধেক সে কাজের শুরুতে পাবে আর বাকিটা পরে। জেট রাজি হয়ে যায়। তারপর কাজের আগের পেমেন্ট নিয়ে 2 ঘন্টা সময় যায়, কিন্তু দুঃখের বিষয় যে সে কোনোভাবেই কোনো কিছু করতে পারে না, কারণ সেখানে জেট সিকিউরিটি দিয়ে রেখেছে। তাই জেট টাকাগুলো নিয়ে চুপচাপ কেটে পড়ে। 2 ঘন্টা পেরিয়ে গেছে সেই কবে, কিন্তু ওয়েবসাইট আনলক হওয়ার কোনো নামগন্ধ নেই। সবাই এখনো অপেক্ষা করে বসে আছে, কিন্তু জেট তো ফেক। জেট সেজে বহুকাল আগেই টাকা নিয়ে চম্পট হয়ে গেছে। এদিকে আকাশ বিকালবেলা ঘুম থেকে উঠে ভাবে যে সে সমস্ত ওয়েবসাইট থেকে নিজের সিকিউরিটি সরিয়ে দিয়ে সবাইকে সবার ওয়েবসাইট ফিরিয়ে দেবে, কারণ ওয়েবসাইট হ্যাক করার ফলে ওয়েবসাইটদের মালিকদের অনেক সমস্যা হয়েছে, আর আকাশ কারোর সাথে অন্যায় করতে রাজি না। তাই সে সবাইকে সবার ওয়েবসাইট ফিরিয়ে দেয়। অন্যদিকে লেডি হ্যাকার ফেক নাম দিয়ে টাকা হাতিয়ে নিয়ে সেই টাকা দিয়ে বাইরের দেশ থেকে ইন্টারন্যাশনাল কয়েকজন হ্যাকারদের হায়ার করে জেটের সিকিউরিটি প্রোগ্রামকে হ্যাক করার জন্য। যাদেরকে লেডি হ্যাকার হায়ার করে তারাও অনেক ভয়ঙ্কর হ্যাকার। কালো জগতে তাদের বেশ নাম ডাকও আছে, কিন্তু সেই ডাক বাইরের কান্ট্রির জন্য। রাত 10টার লেডি হ্যাকারের হায়ার করা সমস্ত ইন্টারন্যাশনাল হ্যাকার মিলে একসাথে জেটের কম্পিউটারের উপর মিশন চালায়। লেডি হ্যাকার মোট 5 জন হ্যাকারকে হায়ার করেছে। তারা সবাই ভিন্ন ভিন্ন কান্ট্রির। সবাই মিলে একই সাথে জেটকে অ্যাটাক করার কারণে কম্পিউটারের সমস্ত সিকিউরিটি প্রোগ্রাম আনলক হয়ে যায়। সেটা দেখে লেডি হ্যাকারের সমস্ত হ্যাকার খুশিতে আত্মহারা হয়ে যায়, কিন্তু তাদের কল্পনাতে নেই যে জেটের সাথে কম্পিউটারের সামনে বসে আছে আর বসে বসে তাদের তামাশা দেখে হাসছে। হায় রে পাগলি, কেন করিস তামাশা আমার সাথে? তোরা যত বড় হ্যাকারই হোস না কেন, এই জন্মে তোরা আমার সিকিউরিটি কোনোদিনও ভাঙতে পারবি না। তাও যা, একটা সুযোগ দিলাম তোদের, একবার চেষ্টা করে দেখতে পারিস যে আমায় তোরা কোনোভাবে পরাজয় করতে পারিস কিনা। সমস্ত জায়গায় সিকিউরিটি করা ইন্টারন্যাশনাল হ্যাকারদের থেকে রোস্টার নামক যে হ্যাকার আছে সে বুঝে ফেলে যে যার কম্পিউটার সিকিউরিটি ভেঙে তার প্রোগ্রাম ঢোকার চেষ্টা করছে সে কোনো সাধারণ মানুষ না, কারণ তার সিকিউরিটি প্যাটার্ন অনেক ভয়ঙ্কর। ইন্টারন্যাশনাল হ্যাকার অটো কোডিং জানার পরেও সে কম্পিউটার প্রোগ্রাম প্রবেশ করতে পারছে না, তার মানে সে তাদের অভাব, আর সেই ব্যক্তির ইচ্ছেতেই তারা তার কম্পিউটার সিকিউরিটি ভেঙে প্রবেশ করতে পেরেছে। এবার সেই হ্যাকার ভয় পেয়ে যায়। সে শুধু সবাইকে একটাই কথা বলে, আমরা সবাই অনেক বড় ফাঁসন ফাঁসতে চলেছি, কারণ যার কম্পিউটারের সিকিউরিটি ভেঙে প্রোগ্রামে ঢোকার চেষ্টা করেছি সে তার কম্পিউটারের সামনেই বসে আছে। এটা আমার 100তে 100% শিওর, কারণ যার প্রোগ্রাম এত বড় সিকিউরিটি দেওয়া তার কম্পিউটারে প্রবেশ করা আকাশ ছোঁয়া কথাবার্তা। আমি শিওর সে ইচ্ছে করেই তার কম্পিউটারে আমাদের প্রবেশ করিয়েছে, কারণ সে হয়তো আমাদের থেকেও বড় কোনো প্ল্যান করে বসে আছে। সো জেট এর মাঝে আমি নেই, আমি চললাম। বেঁচে থাকলে বহু টাকা উপার্জন করতে পারবো, তাই তোমার টাকা আমি ফিরিয়ে দিচ্ছি। আর বাকি যারা আছেন আপনাদেরও এই মিশনে এখানে ইতি টানা উচিত, না হলে আপনারাও অনেক বড় বিপদে ফেঁসে যেতে পারেন। রোস্টারের কথায় কেউ কান দেয় না, কারণ তারা এখনও নিজেদের এলিয়েন মনে করছে। তাই তারা তাদের মতন মিশন চালাতে শুরু করে। আর রোস্টার জেটের কম্পিউটার থেকে নিজের ডিভাইসকে বের করে সোজা কম্পিউটার রিবুট মেরে দেয়।
যাতে করে তার কোনো তথ্যই যেন কেউ না পায়। অন্যদিকে বাকি 4 জন বহু চেষ্টা করছে আকাশের প্রোগ্রামে ঢোকার জন্য, কিন্তু এখনও তারা সেটা করতে পারেনি। এদিকে জেট বসে বসে নিচ্ছে। না বাচ্চারা, অনেকটা সময় দিয়েছি তোমাদেরকে, কিন্তু তোমরা কিছুই করতে পারোনি। সো এবার মাস্টারের খেলা দেখো। এদিকে জেট বসে বসে মজা নিচ্ছে। 30 মিনিট অতিক্রম হয়ে গেছে। আকাশ তার জন্য কম্পিউটার থেকে একটা ফিশিং সাইট তারই কম্পিউটার সেন্ড করে, যেটা ছিল একটা কোডের মতন। সেটা থেকে তাদের মাঝ থেকে একজন মনে করে যে তার যারা কম্পিউটার প্রোগ্রামে ঢোকার চেষ্টা করছে এটা তারা প্রোগ্রামে ঢোকার কোনো অ্যাক্সেস। সেই হ্যাকার কোনো কিছু না ভেবে সেই ফিশিং লিঙ্কে ক্লিক করে বসে, আর সাথে সাথে সেই হ্যাকারের ডিভাইসের অ্যাক্সেস আকাশের কাছে চলে যায়। আর আকাশ তার ডিভাইসের অ্যাক্সেস নিয়ে তার কম্পিউটারে প্রবেশ করে সেই হ্যাকারের ডিভাইসকেও লক করে দেয়। এটা দেখে বাকি 3 জন হ্যাকার ভয়ে তাড়াতাড়ি আকাশের ডিভাইস থেকে বেরিয়ে যায়, আর তারা নিজের কম্পিউটার রোস্টারের মতন রিবুট মেরে সোজা পালিয়ে যায়। কারণ তারা বুঝে গিয়েছে যে তারা এতটা সময় যে গর্তে কেঁচো আছে মনে করে হাত দিয়েছে, সেই কেঁচোর বদলে কোনো এক বিষধর সাপ ঘাপটি মেরে বসে আছে। তাই তারা কোনো কিছু না ভেবে সোজা উল্টো রাস্তা ধরে পালিয়েছে। এদিকে আকাশ এক্সিস নিয়ে যার কম্পিউটার লক করেছে তার কম্পিউটার স্ক্রিনে জেট নাম আলফাবেট রান করেছে। এটা দেখে সেই হ্যাকারের চোখ কপালে উঠে যায়, কারণ সে নিজেও জেটের ভয়াবহতা সম্পর্কে জানে। জেট কত বড় দানব সেটা তার অজানা নয়। এমবি জেট তাকে জেটের ব্যাপারে আগে বলেনি যে তারা জেটের কম্পিউটার হ্যাক করবে, তাই সে এই কাজের মধ্যে মত দিয়েছে। কিন্তু এখন সে জানতে পেরে নিজের কপাল নিজেই দেয়ালের সাথে চাপড়াচ্ছে। আর এদিকে এমবিজেড বয় সোজা নিজের কম্পিউটারেই বন্ধ করে দেয়। অবশেষে আকাশের ডিভাইসে প্রবেশ করেনি, কিন্তু তারপরও তার বুকটা ধুকপুক করে কাঁপছে, কারণ 5 জন ইন্টারন্যাশনাল হ্যাকারকে একই সাথে নাকানি চুবানি খাওয়ানো কোনো 2-4টে কথা নয়। আর এদিকে এমবিজেড বয় সোজা নিজের কম্পিউটারেই বন্ধ করে দেয়। অবশেষে আকাশের ডিভাইসে প্রবেশ করেনি, কিন্তু তারপরেও তার বুকটা ধুকপুক করে কাঁপছে, কারণ 5 জন ইন্টারন্যাশনাল হ্যাকার একই সাথে নাকানি চুবানি খাওয়ানো কোনো 2-4টা কথা নয়। তাই সে বই নিজের কম্পিউটারেই বন্ধ করে দিয়েছে। কিন্তু তার আবার চরম রাগও উঠেছে জেটের উপরে, কারণ সে এত টাকা খরচ করেও জেটের কিছুই করতে পারেনি। তাই সে মনে মনে প্রতিজ্ঞা করে, তোর শেষ থেকে ছাড়বো আমি। তারপর সে একদম চুপচাপ হয়ে যায়, কারণ সে ভিতরে ভিতরে আরও ভয়ঙ্কর রকমের একটা প্ল্যান সাজায়। অন্যদিকে রাতের বাজে 9টা। তখনই আকাশের নাম্বারে অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। সে ফোনটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আকাশ ভাই, আমি জেমস বলছি। ও জেমস সাহেব, কিন্তু আপনি হঠাৎ আবার আমায় ফোন দিলেন যে? আর এমন বিড়ালের মতন কথা বলার মানে কি? আগে তো আমি আপনাদের জন্য শুধুমাত্র আকাশ ছিলাম, কিন্তু এখন হঠাৎ করেই ভাই হয়ে গেলাম কি করে? ভাই, আপনার কাছে মাপ চাওয়ার জন্য ফোন দিয়েছি, আর আপনি অনেক সম্মানিত মানুষ, তাই সম্মানটা আপনার প্রাপ্য। আমার কোনো ধরনের সম্মানের দরকার নেই। সো কি বলতে ফোন দিয়েছেন তাই বলেন। আর থানা থেকে কখন ছাড়লো আপনাদের? ভাই, একটু আগেই ছাড়া পেয়েছি। পুলিশ প্রধানের কারণে আমাদের সবাইকে ছেড়ে দিয়েছে, আর জেলে থেকে ছাড়া পেয়েই সবার আগে আপনাকে ফোন দিয়েছি, কারণ আমরা আপনার বিষয়ে না জেনে আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি। ভাই প্লিজ আমাদেরকে মাফ করে দিন। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। এজন্যই তো বলি বাঘ দাবি করার লোকজন কেন ভেজা বেড়াল হয়ে গেছে। শোন জেমস, অনেক সম্মান দিয়েছি তোদের, কিন্তু তোরা আমায় গর্ত থেকে টেনে হিসড়ে বের করলি। সেই শাস্তি তো তোরা পাবি। অবশ্য প্রতিশোধ আমি নিয়েও নিয়েছি, কিন্তু প্রধানকে আরও কিছু দেখানোর আছে। কারণ সে দুর্বল লোক দেখলেই নিজের পাওয়ার দেখিয়ে বসে। সে হলো শক্তের ভক্ত, নরমের জম। তার সামনে দুর্বল লোক আসলেই করে বসে প্রতিঘাত, কিন্তু যখনই সে জানতে পারে সেই মানুষটা দুর্বল নয়, তখনই সে নিজেকে গুটিয়ে দিয়ে প্রার্থনার সুরে আগিয়ে যায় তার 2 হাত। আকাশ ভাই প্লিজ আপনি আমাদের মাফ করে দিন। বিশ্বাস করেন, আপনার ক্ষমতা সম্পর্কে আমরা জেনে গেছি। কোনোদিন ভুলেও আর আমরা আপনার সাথে লাগার মতন দুঃসাহস করব না। জেমসের কথা শুনে আকাশের মন গলে যায়, কারণ সত্যি জেমস কিছু করেনি, আর সে কিছু না করে শাস্তি পেয়েছে। ঠিক আছে, যা, মাফ করে দিলাম, কিন্তু হ্যাঁ, প্রধানকে ঠিক হয়ে যেতে বলবি। আর আমার এই নাম্বারে আর কখনো তোরা যোগাযোগ করার চেষ্টা করবি না। আর আমার বিষয়ে তো তোরা কখনো মুখ খুলবিই না, না হয় কিন্তু মুখ খুলবি তোরা, আর তোদের সব কয়টাকে গিলে খাবো আমি। না না ভাই, মুখ খুলবো না কখনো। জন্মের শিক্ষা হয়ে গেছে প্রথমবারেই, এরপর আর এই দুঃসাহস এই জীবনে করব না। কথাটা যেন মনে থাকে। আর জেমস সাহেব, দুঃখিত আমি।
কারণ এতটা সময় তুই তুকারি করেছি। আর বড় কথা, আপনার কোনো দোষ না থাকা সত্ত্বেও শাস্তি পেতে হয়েছে আমার জন্য। না না ভাই, ওসবে আমি কিছুই মনে করিনি, বরং শিক্ষা পেয়েছি আরও। আচ্ছা, এখন রাখলাম। আর দয়া করে আমার এই নাম্বারে কখনো ফোন দিবেন না। ঠিক আছে ভাই, দিব না। রাখলাম। আকাশের ফোন কেটে দেয়। পরে সে খাওয়া দাওয়া করে কিছুটা সময় তার কম্পিউটার বসে কাজ করে, পরে ঘুমিয়ে পড়ে। আকাশ ঘুমিয়ে পড়েছে, কিন্তু এমবিজেড মানে লেডি হ্যাকার সে রাত 3টা বাজে তার কম্পিউটার ওপেন করে। কারণ সে নতুন যে প্ল্যানটা করেছে সেটাকে বাস্তবায়ন করার জন্য এই গভীর রাতে লাইনে এসেছে। তারপর সে তার প্ল্যানিং করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে কলেজে চলে যায়। সে ক্লাস শেষ করে যখন বের হয় তখনই জেমস তাকে আবার ফোন দেয়। সে জেমসের নাম্বার থেকে আবারও ফোন পেয়ে চরম রেগে যায়। সে ফোনটা রিসিভ করে রাগান্বিত কণ্ঠে জেমসকে বলে, এই যে জেমস সাহেব, আপনার সমস্যাটা কোথায়? আপনাকে বারণ করার পরেও আপনি আবার কোন সাহসে আমার নাম্বারে ফোন করেছেন? ভাই দুঃখিত, আমায় ক্ষমা করবেন। আসলে অনিচ্ছা সত্ত্বেও আপনাকে ফোন দিয়েছি, কারণ অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাকে জানানোর আছে। মানে বুঝলাম না, কি গুরুত্বপূর্ণ জিনিস জানানোর জন্য ফোন দিয়েছেন আপনি আবার? আসলে আকাশ ভাই, লেডি হ্যাকার দেশের সমস্ত হ্যাকারের একটা লিস্ট বানিয়েছে, যেই লিস্টে দেশের সমস্ত এথিক্যাল হ্যাকার এবং সাধারণ কিছু হ্যাকারও রয়েছে। তারপর সে ডার্ক ওয়েব থেকে ভয়ঙ্কর একটা কন্ট্যাক্ট কিলারের টিমকে হায়ার করে। তারপর সেই লিস্টটা তাদেরকে দিয়ে বলে এই লিস্টের সবাইকে ঘর থেকে উঠিয়ে নিতে। আর সেই কন্ট্যাক্ট কিলারগুলা ইতিমধ্যে লেডি হ্যাকারের কথা মতো লিস্টের প্রায় বেশ অর্ধেক মানুষকেই তুলে নিয়ে গেছে। কি এত বড় প্ল্যান করেছে লেডি হ্যাকার? ভাই প্লিজ, আপনি একটু সাবধানে থাকবেন, আর কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হলে আমাকে জানাবেন। আচ্ছা, ঠিক আছে। আকাশ জেমসের সাথে কথা বলা শেষ করে ফোন রাখতেই সে কন্ট্রোল কিলারগুলো আকাশকে তার কলেজের সামনে থেকে উঠিয়ে নেয়। পরে তাকে নিয়ে একটা ঘরের মধ্যে বন্দি করে, যেখানে আরও প্রায় 90-95 জনের মতো মানুষ রয়েছে। ম্যাম, লিস্টে সবাইকে তো উঠিয়ে নিয়েছি, আর আপনার কথা মতো নতুন ল্যাপটপও কিনে এনেছি। এবার পরবর্তী নির্দেশনা কি সেটা বলুন, আর তাদেরকে কি কারণে উঠানো হয়েছে? এই বেটা, নিজের কাজে মতলব রাখ। টাকা খেয়ে কাজ করছিস, সো নিজের কাজের দিকে ফোকাস কর। এত কিছু তোদের জানতে হবে না। তো এখন কি করব ওদেরকে? তাদের সব কয়টাকে একে একে ভিন্ন একটা রুমে নিয়ে গিয়ে তাদের কপালে গান পয়েন্ট কর। আর তাদেরকে বল তাদের ল্যাপটপের মাঝে তাদের নিজেদের ডিভাইসকে লগ ইন করতে। আর বাকিটা এদিক থেকে আমি সামলে নিব। ম্যাম, কি কারণে এসব করা? তাদেরকে মারতে হলে বলুন, সুজা সব কয়টাকে শুইয়ে দিচ্ছি। কিন্তু এত সব ঝামেলার মানেটা কি? এই জনরের বাচ্চা, তোকে একবার বলছি না নিজের কাজে মতলব রাখতে? তাও কেন তোরা আমার কাছে প্রশ্ন করছিস? কি টাকার পরিমাণ কি কম হয়েছে? কম হলে বল, আরও দিব। তাও নিজের মতলবে কাজ কর, কোনো প্রশ্ন করবি না আমাকে তোরা। ঠিক আছে ম্যাম, আমরা আমাদের কাজ করছি। এই তো গুড বয়। শোন, যে ল্যাপটপটা কিনে এনেছিস সেটার ডিভাইসের নাম আমাকে বল, আর ডিভাইসটি সিস্টেমকে আনলক করে দে। আমি সেটাতে প্রবেশ করব। তারপর তোরা একে একে সব কয়টার কপালে গান পয়েন্ট করে বলবি তাদের ডিভাইস লগ ইন করতে। আমি যখন নেক্সট বলবো তখন তাকে ছেড়ে দিয়ে অন্য একজনকে ধরে এনে ডিভাইস লগ ইন করাবি। আমি যদি নেক্সট না বলে বলি গান পয়েন্ট, তখনই তোরা সেই ব্যক্তির কপালে গান পয়েন্ট করে আমার সাথে ভিডিও কনফারেন্সে আসবে। ম্যাম, ডিভাইস নেন, আপনাকে দিচ্ছি, কিন্তু কোনো সিকিউরিটি নেই। আপনি ডিভাইসে প্রবেশ করুন, আমি ল্যাপটপ থেকে সেটা অ্যাপ্রুভ করে দিচ্ছি। ঠিক আছে। লেডি হ্যাকারের কথা মতন কন্ট্যাক্ট কিলারগুলো কাজ করতে শুরু করে। লেডি হ্যাকার মানে এমবিজেড নতুন ল্যাপটপের ডিভাইসে প্রবেশ করে বসে আছে, আর কন্ট্যাক্ট কিলারগুলো একে একে সবাইকে নিয়ে গিয়ে একটা রুমের মধ্যে বন্দি করে। তারপর তাদের কপালে কান ঠেকিয়ে তাদের ডিভাইসকে তাদের ক্রয় করে আনা ল্যাপটপকে লগ ইন করতে বলে। সিরিয়াল বাই সিরিয়াল তারা 10 জনকে ধরে এনে ডিভাইস লগ ইন করে, আর লেডি হ্যাকার নেক্সট বলতেই তারা তাদেরকে অন্য আরেকটা রুমে রেখে আসে, পরে আরেকজনকে ধরে আনে। এভাবে 10 জন শেষ হয়ে 11 নম্বরে আকাশের পালা পড়ে। তারা আকাশের কপালে একইভাবে গান ঠেকিয়ে তাকে বলে তার ডিভাইস লগ ইন করতে। আকাশ অনেকটা উত্তেজিত হয়ে যায় তাদের এই আচরণে, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে শান্ত মাথায় তার ডিভাইস সেই কন্ট্যাক্ট কিলারদের ল্যাপটপে লগ ইন করে। আকাশ তাদের ল্যাপটপে তার ডিভাইস লগ ইন করতেই তারা কম্পিউটার জেট নামক ভয়ানক
ব্যাপারটা বেশি ওঠে, যেটা দেখে সেখানে থাকা কন্ট্রাক্ট কিলারের যেই টিম ছিল তাদের সবাই দৌড়ে রুম থেকে পালিয়ে যায়। আর কন্ট্রাক্ট কিলার যে হেড বস ছিল সে সোজা আকাশের পা চেপে ধরে বসে আছে আর বলে, ভাই আমাদেরকে মাফ করে দিন। আকাশ তার কথার কোনো উত্তর না দিয়ে ল্যাপটপটাকে দুহাত দিয়ে উঠিয়ে নিয়ে সজোরে তার মাথায় বাড়ি মারে। আকাশ এত জোরে ল্যাপটপটা দিয়ে সে কন্ট্রাক্ট কিলারের মেইন বসের মাথার উপর বাড়ি মারে যে ল্যাপটপটার সাথে সাথে দু টুকরো হয়ে যায় আর কন্ট্রাক্ট কিলারের মাথা পেটে চুয়ে চুয়ে রক্ত পড়তে শুরু করে। আকাশের এমন ভয়ানক আচরণ দেখে সেই কন্ট্রাক্ট কিলার আকাশের পা ছেড়ে দিয়ে নিজের মাথায় হাত দিয়ে চেপে ধরে বসে থাকে এবং দৌড়ে পালিয়েও যায়। আকাশ তাদের কাণ্ড দেখে সজোরে হাসতে শুরু করে আর হাসতে হাসতে বলতে থাকে, কেন খামোখা পাঙ্গা নিতে আসিস ব্রুদা? তোরা আমার সাথে, তোরা কি আমায় পরিমণি পেয়েছিস যে ধর্ষণের নামে গুঞ্জন উঠিয়ে 4 দিন যাবৎ মুখ বন্ধ করে মিডিয়ার সামনে কান্নাকাটি করব? তাহলে তোরা ভুল ভাবছিস, কারণ আমি সেই রকম পাবলিক না। আমি হলাম সেই জেট যে কিনা নিজের যুদ্ধ নিজে একাই লড়তে পারে। তোরা আমার কপালে গান ঠেকিয়েছিস তো কি হয়েছে? মনে রাখিস, সেই গান উল্টো করে ঘুরিয়ে দিয়ে তোদের শ্বাসনালী আটকে দেওয়ার ক্ষমতা এই জেট রাখে। আকাশ হাসি থামিয়ে রুম থেকে বেরিয়ে আসে। এদিকে লেডি হ্যাকারের এসব দেখে খুশিতে নাচতে শুরু করে আর সাথে সাথে কন্ট্রাক্ট কিলারকে আদেশ করে যে গান পয়েন্ট করতে, কিন্তু কন্ট্রাক্ট কিলার কোনো সাউন্ড করে না। আর করবেই বা কী করে, কারণ সে তো ভয়ে দৌড়ে দিয়ে বহু আগেই পালিয়ে গেছে। লেডি হ্যাকার মানে এমবি জেটকে হঠাৎ করে জেটের ডিভাইস থেকে বের করে দেয়, কারণ এদিক থেকে আকাশের ডিভাইস অটো লগ আউট হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে এমবি জেটের খোশ মেজাজি মনটা মুহূর্তের মধ্যে রাগান্বিত হয়ে যায়। সে সজোরে চেঁচাতে শুরু করে কন্ট্রাক্ট কিলারের উপর গান পয়েন্ট বলে, কিন্তু সেই কন্ট্রাক্ট কিলার তো জেটের ভয়ে আজকেও দৌড় কালকেও দৌড়। এদিকে আকাশ শান্ত মাথায় রুম থেকে বের হয়। রুম থেকে বের হয়ে সেই রুমে চলে যায় যেখানে তাকে শুরুতে এনে রাখা হয়েছিল। সেখানে কন্ট্রাক্ট কিলারের টিমে 2 জন মানুষ সবাইকে গার্ড দিচ্ছিল। তারা আকাশকে দেখে বলে ওঠে, এই তুই এই রুমে কেন? একবার যাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে তাকে তো অন্য একটা রুমে রাখার কথা ছিল। আকাশ তার কথার কোনো উত্তর দেয় না, শুধু গালটা বাঁকা করে একটা হাসি দেয়। আকাশ কোনো উত্তর না দেওয়ায় সেই 2 জন থেকে একজন এগিয়ে এসে আকাশের কপালে গান ঠেকিয়ে ধরে আর বলে, কি রে, তোকে একবার কথা বললে কি কানে যায় না নাকি? এবার আকাশ মুখ খুলে, কি মরার শখ গজিয়েছে? এই বেটা কি বললি তুই? তোকে তো আজকে শেষ করে দিব। কত বড় সাহস তুই আমাদেরকে ধমক দিস? আরে পাগলা থাম, এত উত্তেজিত হওয়ার কিছুই নেই। আমার কথাটা আগে শান্ত মাথায় শোন। দেখ, তোদের লিডার এই আমার কিছু করতে পারেনি, আর সেখানে তোরা তো দুধের বাচ্চা। সো আমি বলি কি জানিস, তোরাও লিডারের মতন দৌড়ে পালা। না হয় কিন্তু মুখ থাকবে, কিন্তু কথা বলার অবস্থায় থাকবি না তোরা। আকাশের কথা শুনে দুজনে ভয় পেয়ে যায়, কিন্তু তাও সাহস নিয়ে একজন বলে, এই লিওন তুই দাঁড়া, আমি ওদিকটা দেখে আসছি। লিওন সবার দিকে গুলি তাক করে ধরে আছে আর বাকি একজন বাহিরে দেখতে গেছে। সেই সময় সে দেখতে পায় সারা ফ্লোরের উপর রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। সে এবার ভয় পেয়ে যায় আর দৌড় দিয়ে সেই রুমটাতে চলে আসে যেখানে সে এতটা সময় ছিল। তারপর সে লিওনকে বলে, লিওন, বাইরের সারা ফ্লোরে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, তুমিও একটু আসো তো। এবার সে লিওনকে সাথে নিয়ে রুম থেকে বের হয়। লিওনও ভয় পেয়ে যায় রক্ত দেখে। তার উপর তাদের লিডার এবং কারোরই কোনো সারা শব্দ নেই। লিডার আর বাকি যে আছে সে মিলে কোথা থেকে রক্ত আসছে আর কিসের রক্ত তা তালাশ করতে থাকে। তারা তালাশ করতে দেখতে পায় রক্তের মাঝে কোনো একজন মানুষের পায়ের ছাপ। কেউ একজন রক্তের মাঝে পাড়া দিয়েছে আর সেই ছাপটা একটা রুমের দিকে গেছে। তারা সেই পায়ের ছাপ অনুভব করতেই সেই রুমটাতে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় তারা যে রুমটাতে এসেছে সেটা একটা কিচেন রুম, আর পায়ের ছাপ এই রুমটাতে এসে শেষ হয়ে গিয়েছে। তার মানে কেউ একজন রক্তের মাঝে পাড়া দিয়ে এই রুমটাতে এসেছে। তখনই লিওর নজর যায় বেসিনের নিচে একটা ছোট করে খালি জায়গা আছে, সেটার দিকে। সে দেখতে পায় তাদের লিডার সেই খালি জায়গাটায় ঘাপটি মেরে বসে ঘিরঘির করে কাঁপছে। এটা দেখে লিওন আরও বেশি ভয় পেয়ে যায়। লিওর সাথে তার সহযোগী যে আছে তারও চোখ পড়ে ঠিক একই জায়গায়। দুজনের ব্যাপক ঘাবড়ে যায় লিডারের এমন অবস্থা দেখে। বস, আপনি এখানে কেন?
মানে কি বস? মানে হলো আমরা যাদেরকে তুলে এনেছি তাদের মাঝে জেডও আছে, আর সে আমায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। দুজনই ব্যাপক ঘাবড়ে যায় লিডারের এমন অবস্থা দেখে। বসের কথা শুনে তাদের সমস্ত ঘটনা বুঝতে বাকি নেই যে কি হয়েছে। বস পালান এখান থেকে, না হয় জেট আমাদেরকে আস্ত গিলে খেয়ে নেবে। তাতেও কোনো লাভ নেই, কারণ জেড আমাদেরকে চাইলে মুহূর্তের মাঝেই মেরে ফেলতে পারে। কারণ ডার্ক ওয়েবসাইট সব চাইতে ভয়ঙ্কর সিরিয়াল কিলারের টিম, যার নাম হলো ওভার পাওয়ার, তারা সবাই এই জেডের কথায় উঠে আর বস। আমরা তো তার কাছে মশা মাছি, আমরা পালিয়ে গেলেও তার এক কথায় ওভার পাওয়ার ছেলে পেলে আমাদেরকে মেরে ফেলবে, তাই আমি পালাইনি। বস এখন কি করবেন? আমাদের তো মৃত্যু নিশ্চিত মনে হচ্ছে। জানি না কি করব, তবে আমি এটুকু জানি জ্যাটের কাছ থেকে যে করেই হোক ক্ষমা চাইতেই হবে, না হয় মৃত্যু নিশ্চিত। তাহলে তাড়াতাড়ি চলেন, জেটের কাছ থেকে ক্ষমা চেয়ে নেই। তোরা আগে যা, আমি একটু পরে আসছি। কারণ জ্যাট আমার মাথা ফাটিয়ে দিয়েছে, তাই ভয়ে তার সামনে যাওয়ার মতন সাহস হচ্ছে না আমার। বস তো এখন কি করব আমরা? আমাদেরও তো অনেক ভয় করছে। আমাদেরও যদি মাথা ফাটিয়ে দেয়? জানি না কি কবে, কিন্তু তোরা গিয়ে মাফ চা, আর আমিও আসছি তোদের পিছন পিছন। চল। ঠিক আছে বস। লিওন আর তার দলের বাকি একজন যে আছে তারা দুজন আকাশের কাছে মাপ চাওয়ার জন্য এগিয়ে যায়, আর তাদের পিছনে রয়েছে তাদের বস। আর বাকি আরও যেই সহযোগীরা ছিল তারা বহু আগে এই জায়গা ছেড়ে পালিয়ে গেছে। তারা তিনজনেই খালি বাকি আছে এখন। বস এবং বাকি দুজন গিয়ে আকাশের পা জড়িয়ে ধরে মাপ চাইতে শুরু করে। কন্ট্যাক্ট কিলারের এমন আচরণ দেখে সেই রুমে যারা যারা ছিল সবার চোখ কপালে উঠে যায়। কারণ কি ঘটেছে কিছুই বুঝে উঠতে পারছে না তারা। ভাই আপনি আমাদেরকে মাফ করে দেন। দরকার হয় গাছ দিয়ে আমার মাথায় আরও 2টা বাড়ি মারেন, তাও প্লিজ আমাদেরকে মাফ করে দেন। ভাই বিশ্বাস করেন, আমরা জানতাম না যে আপনি জেট, আর জেটকে আমরা তুলে নিয়ে এসেছি। কারণ আমাদেরকে যে এই কন্ট্রাক্টটা দেয় সে আমাদেরকে কিছুই বলেনি, খালি একটা লিস্ট ধরিয়ে দিয়ে বলেছে এই লিস্টের মানুষগুলোকে উঠাতে হবে, আর আমরা তাই করেছি। প্লিজ ভাই, আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আপনি প্লিজ আমাদেরকে মাফ করে দেন। লিডার বলতে ভয়ে ভয়ে যে কান্না করে দিয়েছে। অন্যদিকে বাকি যাদেরকে এই কন্ট্যাক্ট কিলাররা উঠিয়ে এনেছে তারাও ভয় পেয়ে যায় জেটের নাম শুনে। সবাই গির গির করে কাঁপতে শুরু করে। এদিকে লিডারের চোখে পানি দেখে আকাশের মায়া লেগে যায়। যা, এবারের মতন ক্ষমা করে দিলাম, কিন্তু আগামীতে এরকম ভুল করলে আর ক্ষমা পাবি না, মনে রাখিস। ভাই ভাই মনে থাকবে, আর কোনোদিনও এমন ভুল করব না। আচ্ছা, আর একটা কথা বলতো, কে তোদেরকে এই কাজের কন্ট্যাক্ট দিয়েছে? তাকে কি তোরা চিনিস? না ভাই চিনি না, আর যে কন্ট্রাক্ট দিয়েছে সে একটা মেয়ে। তার সাথে শুধু অনলাইন কনফারেন্সে আমাদের কথাই হয়েছে। সে আমাদেরকে পেমেন্ট দিয়ে একটা লিস্ট পাঠিয়ে সবাইকে উঠাতে বলেছে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার পা ছেড়ে ওঠ সবাই। আর এই রুমের মাঝে যারা আছেন সবাই শোনেন। কালো দুনিয়ায় হয়তো আমার নাম সবাই শুনেছেন, কিন্তু বাস্তবে হয়তো এই প্রথমবারই দেখেছেন আমাকে। সো আমি আশা করব সবাই নিজের মুখে তালা লাগিয়ে দিবেন। কেউ কখনো আমার বর্ণনা করবেন না অন্য মানুষের কাছে। ভুলক্রমে আপনারা আমাকে দেখে নিয়েছেন, সো কেউ যদি মুখ খোলেন তাহলে তাকে ঘর থেকে তুলে এনে জীবিত পুঁতে দিব মাটির নিচে। তখন একজন বলে ওঠে, না না ভাই, আমরা কিছুই দেখিনি, না আপনাকে দেখেছি, না আপনার বিষয়ে কিছু জানি। এই তো, গুড বয়। আচ্ছা, এবার মুক্ত আপনারা। সো যে যার মতন এখান থেকে বেরিয়ে বাসায় চলে যান। আকাশের কথা মতন সমস্ত হ্যাকাররা সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে যে যার মতন বাসায় চলে যায়। তাদের পরপর আকাশও সেখান থেকে বেরিয়ে যায়, আর কন্ট্যাক্ট কিলাররা সেই ফ্ল্যাটে বসে বসে শান্তির নিঃশ্বাস নিচ্ছে। তখনই লেডি হ্যাকার মানে এমবি জেট সেই লিডারকে অনলাইনে নাম্বার থেকে ফোন দেয়। কারণ লিডার জেটের মারি খেয়ে সে তখনই ফোন কেটে দিয়ে ভয়ে কিচেন রুমে লুকিয়ে ছিল, না হয়তো লেডি হ্যাকারের কল দ্বিতীয়বার রিসিভ করার প্রয়োজন হতো না। এই জানোয়ারের বাচ্চা, তোরা সবাই এতটা সময় কোথায় মরতে গিয়েছিলি? হ্যাঁ, আর জেড কোথায়? আটক করেছিস তাকে? লিডার লেডি হ্যাকারের কথা শুনে চরম রেগে যায়, কারণ তার জন্য আজকে তাদের মৃত্যুর মুখে পড়তে হয়েছে। এই সেমরি একদম চুপ, না হয় থাপড়াইতে থাপড়াইতে তোর গালে সব কয়টা দাঁত ফালাইয়া দিব আমি।
হারামির বাচ্চা, টাকা দিয়ে বাঘকে বন্দি করার চিন্তা মাথায় আসে কি করে তোর? জানোয়ার, আজ তোর জন্য আমাদের সকলের মরতে হতো। জানোয়ার, একদম মেরে তোকে রোডের মাঝখানে এনে সুটকির মতো বাঁশ দিয়ে টাঙ্গিয়ে রেখে দেব। কাকে হুমকি দিস তুই? আর কাকে বন্দি করা ফোন দিয়ে এঁকেছিস জানোয়ার? তুই কি জানিস সে কে? শুধু আমি কেন, তোর মতন 14,000 মানুষ আসলেও তার একটা পশম বাঁকা করার ক্ষমতা হবে না কারুর। আর তুই সেই মানুষকে বন্দি করার জন্য আমাদেরকে হায়ার করেছিস জানোয়ার। রাখ তুই ফোন। লিডার ধমকে দিয়ে লেডি হ্যাকারের মুখের উপর ফোন রেখে দেয়। এদিকে আকাশ বাসায় এসে ফ্রেশ হয়ে নিজের রুমে এসে আছে। তখনই বেহরাজ তার নাম্বারে একটা মেসেজ করে যে আজ বিকাল 4:30-এ রানা কমপ্লেক্সের সামনে যেই রেস্টুরেন্ট আছে সেখানে দেখা করতে। তাকে আজকে কারোর সাথে পরিচয় করিয়ে দেবে। আকাশ তার মেসেজের উত্তরে ছোট করে আচ্ছা লিখে পাঠিয়ে দেয়। বিকাল 4টা বাজতেই বেহরোজ তাকে ফোন দেয়। কিরে, কি করছিস তুই? এই তো শুয়ে আছি। আচ্ছা, রেডি হয়ে রানা কমপ্লেক্সের সামনে যে রেস্টুরেন্ট আছে সেটাতে চলে আয়। আমি রেডি হয়ে বের হচ্ছি। আচ্ছা ঠিক আছে। আকাশ রেডি হয়ে বেহরোজের বলা রেস্টুরেন্টে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় বেহরোজ আগে চলে এসেছে আর তার সাথে একটা লোক বসে আছে। সেই লোকটা আর অন্য কেউ নয়, সেই লোকটা হলো প্রধান। প্রধান আকাশকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে যায় আর চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশও অবাক করা দৃষ্টিতে প্রধানের দিকে তাকিয়ে আছে। দুজনের আচরণের পরিবর্তন দেখে বেহরোজ দুজনকেই বলে, আরে তোমরা এভাবে হতবাক হয়ে আছো যে? কি হয়েছে আঙ্কেল? প্রধান বেহরোজের কথা শুনে নিজেকে সামলে নেয়। না মামনি, কিছু না। ও, তাহলে ঠিক আছে, চলো তোমায় আকাশের সাথে পরিচয় করিয়ে দিই। আঙ্কেল, গতকাল তোমায় একজনের কথা বলেছিলাম না যে আকাশ নামক একটা ছেলেকে আমি পছন্দ করি? এই ছেলেই হলো সেই আকাশ। আর আকাশ উনি হলেন আমার আঙ্কেল, মানে হলো আন্টি বা খালামণির হাজবেন্ড। পরিচিত হয়ে নে তুই ওনার সাথে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আকাশ, জানিস আমার আঙ্কেল অনেক নামি দামি লোক। তিনি পুরো দেশের আইসিটি বিভাগের প্রধান। বাহ মাশাআল্লাহ, যাক খুশি হয়েছি ওনার সাথে সাক্ষাৎ করে। বেহরোজ আকাশের সাথে বকবক করছে আর আকাশ তার কথার উত্তর দিচ্ছে খালি। নিচ থেকে সে কোনো কথাই বলছে না। আর প্রধান একদম চুপচাপ বসে আছে, কারণ তার ভিতরে প্রবল গতিতে তুফান বইছে আকাশকে দেখে। অনেকটা সময় তিনজন রেস্টুরেন্টে বসে কথাবার্তা বলে, তবে প্রধান সবচাইতে শান্তশিষ্ট ছিল। সে প্রয়োজন ছাড়া তেমন একটা কথাই বলেনি। একটু পর প্রধান চলে যাওয়ার জন্য তাড়াহুড়ো শুরু করে। বেহরোজ, আমার উঠতে হবে এখন। আসলে কিছুক্ষণ পর আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। তোমরা দুজন বসে আড্ডা দাও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। প্রধান উঠে চলে যায়। আকাশ আর বেহরোজ রেস্টুরেন্টে বসে বসে কথা বলছে। আচ্ছা আকাশ, তোকে একটা কথা জিজ্ঞেস করার আছে আমার। কি কথা? তুই আসলে কি করিস? মানে বুঝলাম না, কিসের কথা বলছিস তুই? মানে হলো তুই পড়ালেখার পাশাপাশি হাত খরচের জন্য কি করিস? ও আচ্ছা, এই কথা। আমি পড়ালেখার পাশাপাশি প্রোগ্রামিং করি। কি? সত্যি তুই প্রোগ্রামিং করিস? আরে তুই এতটা উত্তেজিত হচ্ছিস কেন? আমি এখনও নতুন, তবে যেটুকু কাজ শিখেছি সেটুকু দিয়ে কিছুটা টাকা আসে আমার, যা দিয়ে আমার হাত খরচা উঠে যায়। ও, আমি তো আরো ভাবলাম তুই প্রোগ্রামিং করিস। আরে না, আমি এখনও সেভাবে পারি না, বলতে গেলে একদম নতুন। পড়ালেখার পাশাপাশি কিছু একটা করা উচিত, না হয় চলতে কষ্ট হয়ে যাবে তোর। তার জন্যই তো এসব শিখছি। আচ্ছা চল, আজকের মতন বাড়ি যাওয়া যাক, না হয় খালামণি আবার টেনশন করবে। হ্যাঁ চল। তারপর উঠে বেরিয়ে এলাম রেস্টুরেন্ট থেকে। পরে বেহরোজকে বিদায় করে দিয়ে আমিও গাড়িতে উঠে বাসায় চলে এলাম। বাসায় এসে টুকিটাকি কাজ ছিল সেসব শেষ করে কম্পিউটার ওপেন করে বসা মাত্রই একটা মেইল চোখে পড়ল। যেই মেইলটা করেছে ওভার পাওয়ারের মেইন লিডার। এই কালো জগতে শুধু একটা মানুষই আমার সম্পর্কে জানে, যে কিভাবে আমার সাথে কন্ট্যাক্ট করা যায়। আমি তার মেইলটা ওপেন করতেই দেখি একটা ভিডিও পাঠিয়েছে সে। আমি কোনো কিছু না ভেবেই ভিডিওটা প্লে করলাম। ভিডিও প্লে করতেই দেখি সেই ওভার পাওয়ারের মেইন লিডার মুখে মাস্ক পরে এবং হাতে একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার সামনে সেই কন্ট্যাক্ট কিলার, যাকে কিনা একটা চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। ভাই, এই হারামজাদা নাকি আপনাকে তুলে নিয়ে গিয়েছিল।
তাই হারামজাদাকে আমি উঠিয়ে নিয়েছি। আপনি খালি একবার বলেন, তাহলেই দেখবেন হারামজাদার শরীর থেকে মস্তক আলাদা করে ফেলি আমি। ভিডিওটি দেখে সাথে সাথে ওভার পাওয়ার লিডারকে ভয়েস মেইল করলাম যে ওকে ছেড়ে দাও, ও আমার কাছে তার আচরণের জন্য মাপ চেয়েছে। আকাশের কথার প্রত্যুত্তরে সে আবারও একটা ভয়েস পাঠায়। ঠিক আছে ভাই, তাহলে ছেড়ে দিচ্ছি তাকে। তবে হ্যাঁ, আরেকটা কথা আছে আপনার সাথে। আমি এই বেটাকে ছেড়ে দিয়ে এসে আপনার সাথে সরাসরি কলে আসছি। অপেক্ষায় বসে আছি সেই ওভার পাওয়ারের লিডারের কলের। একটু পর সে মেকানিক্যাল টোন লাগিয়ে কল দিল। অবশ্য এটাই নিয়ম এই কালো জগতের, কেউ কারোর সাথে কথা বললে মেকানিক্যাল টোন লাগিয়ে পরে কথা বলে। ভাই, কেউ একজন মেইল করে আপনাকে উঠিয়ে নেওয়ার কন্ট্যাক্ট দিচ্ছে আমাদেরকে। সে আপনাকে উঠিয়ে নেওয়ার বিনিময়ে অনেক মোটা অঙ্কের একটা টাকার অ্যামাউন্টও অফার করছে। এখন কি করব বলেন ভাই? আমার তো ইচ্ছে হচ্ছে যে ইমেল করেছে তার সাথে কন্ট্যাক্ট করে তাকে গিয়ে ঘরের মধ্যেই কুপিয়ে রেখে আসি। মেইলটা কখন করেছে? ভাই, গতকালকে। তাহলে কিছু করার কোনো প্রয়োজন নেই, কারণ যে মেইল করেছে সেই কন্ট্যাক্ট কিলারগুলোকে দিয়ে আমাকে উঠিয়েছে, কিন্তু পরবর্তীতে আমার সামনে টিকতে না পারে এত সময় সব কিছু গুটিয়ে নিয়ে পালিয়েছে সে। তাহলে কি ভাই, কিছু করব না আমরা? না, কিছু করিও না, কারণ সে আমার ক্ষতি করার মতন দুঃসাহস করবে না কখনো। সে অনেক কয়েকবার আমার ক্ষতি করার চেষ্টা করেও পারেনি, তাই ভবিষ্যতে হয়তো আমার সাথে এসব করার আর ইচ্ছে পোষণ করবে না। আর করলে আমি নিজেই টপকে দিব তাকে, আর না হলে তোমাকে জানাবো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে। আকাশ তারপর কনফারেন্স কলটা কেটে দিয়ে নিজের কাজ করতে শুরু করে। আকাশ ভাবছে তার সাথে যে পাঙ্গা নিতে চেয়েছে সে হয়তো চুপসে গেছে, কিন্তু সত্যিকারে তা নয়। এমবিজেডও হেরে যাওয়ার মতন পাবলিক না। সেও ঘাপটি মেরে বসে আছে আর বসে বসে আবারও নতুন কোনো প্ল্যান সাজাচ্ছে। পরদিন সকালে আকাশ ঘুম থেকে উঠে কলেজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। তখনই মাঝপথে আকাশকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে চলে যায়। কিডন্যাপাররা আকাশকে নিয়ে গিয়ে একটা অন্ধকার ঘরের মাঝে চেয়ারের সাথে বেঁধে বন্দি করে রেখেছে। কে ভাই আপনারা, আর আমাকে কেন এভাবে উঠিয়ে এনেছেন? তুই না কি বলে জেট, তাই তোকে তুলে নিয়ে এসেছি। কাল তোকে যখন কন্ট্রাক্ট ক্লিয়াররা উঠিয়ে নিয়ে গিয়েছিল তখন সেখানে আমাদের টিমেরও একজন লোক ছিল, আর সেই খবর দিয়েছে তুই জেট। আর গতকাল যার কথায় তোদেরকে উঠিয়ে নিয়ে একত্রে করা হয়েছিল সেই মানুষটাই লিস্টের মাঝে তার নিজস্ব একটা মানুষকে ঢুকিয়ে দিয়েছিল, যাতে করে কন্ট্রাক্ট ক্লিয়াররা যদি কোনো কারণে পোল্টি খায় তখন সে যেন জেটকে দেখে চিনে রাখতে পারে। আর তাই হয়েছে, কন্ট্রাক্ট কিলাররা পোল্টি খেয়েছে আর সেই মানুষটা তোকে মার্ক করে দিয়েছে। তো এখন কি করতে চাইছো তোমরা আমার সাথে? আর আমি তো আসল জেট নই, আমি খালি তাদের থেকে মুক্তি পাওয়ার জন্য জেটের নাম ব্যবহার করেছি। কি? তার মানে তুই আসল জেট না? না, আমি আসল জেট নই। আকাশের কথা শুনে যারা আকাশকে দ্বিতীয়বারের মতন কিডন্যাপ করেছে তারা কাকে যেন ফোন দিয়ে বলতে শুরু করে। ম্যাম, এটা তো আসল জেট না, সে নাকি গতকাল বাঁচার জন্য খালি জেটের নাম ব্যবহার করেছে। আমি কোনো কথাই শুনতে চাই না। আমি জানি সেই আসল জেড, কারণ তার কম্পিউটার ওয়ালপেপারে গতকাল আমি দেখেছি। তোমরা তাকে মেরে হলেও তার মুখ দিয়ে সত্য কথা বের করো, আর তার কম্পিউটারের সমস্ত সিকিউরিটি আনলক করে নাও। আমি ঘন্টাখানেকের মধ্যে আসছি। ঠিক আছে ম্যাম। আকাশ তাদের কথা শুনে বুঝতে পারে যে আকাশের কম্পিউটার বা তার সাথে যা যা ঘটেছে সব কিছুর পিছনে একজন মানুষের হাত রয়েছে, আর যে এসব করেছে সে একজন মেয়ে, আর হয়তোবা এই মেয়েটাই লেডি হ্যাকার। আকাশ এসব নিয়ে ভাবছে, তখনই সেই কিডন্যাপাররা আকাশকে মারতে শুরু করে। মারতে মারতে আকাশের নাক মুখ ফাটিয়ে ফেলেছে। তারা আকাশকে মারছে আর একটা কথা জিজ্ঞেস করছে, বল যে তুই জেট। আকাশের এত পরিমাণের মারধর করছে সে কিডন্যাপার যে তার ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গিয়েছে। তাই সে না পারতে নিজের মুখ খোলে, কারণ সে আর মার খাওয়ার অবস্থায় নেই। হ্যাঁ, আমি জেট। আকাশের মুখে যে কথাটা শুনে কিডন্যাপাররা ভয় পেয়ে যায়, তবুও তারা বুকে সাহস নিয়ে আকাশের সামনে এসে কথা বলে, কারণ সে পাতা অবস্থায় আছে এখন। আর তাছাড়া তাদের কাছে মেশিনও রয়েছে, জেট তাদের কিছুই করতে পারবে না এখন। যে আকাশকে সবচাইতে বেশি মেরেছে সে একজনকে আদেশ করে অন্য রুমের টেবিলের উপর একটা ল্যাপটপ রাখা আছে সেটা নিয়ে আসতে বলে। তার কথা মতন একজন গিয়ে ল্যাপটপ নিয়ে আসে।
তখনই সেই আদেশকারী ব্যক্তি আকাশের সামনে কম্পিউটার রেখে বলে, এখানে তোর ডিভাইস লগ ইন করে তোর সমস্ত সিকিউরিটি সিস্টেমকে আনলক কর। একটু পর ম্যাডাম এসে দেখবে। আকাশ কোনো কথার উত্তর না দিয়ে ল্যাপটপে তার ডিভাইস লগ ইন করে এবং তার প্রোগ্রাম থেকে সমস্ত সিকিউরিটি হাঁটাতে শুরু করে। কিন্তু এর মাঝে আকাশ কিডন্যাপারদের অগোচরে কিছু একটা করে বসে, যেটা তাদের চোখে পড়ে না। আকাশ সমস্ত সিকিউরিটি হটিয়ে ল্যাপটপ থেকে হাত সরিয়ে রাখে, আর কিডন্যাপাররা আকাশের সামনে থেকে ল্যাপটপটা নিয়ে অন্য রুমে রেখে আসে। আকাশকে যে অন্ধকার রুমে কিডন্যাপাররা আটকে রেখেছে, ঘন্টাখানেক পর কে যেন সেই ঘরের আসল দরজায় এসে বেল বাজায়। হয়তো সেই ম্যাম এসেছে, যে কিনা কিডন্যাপ করার সুপারি দিয়েছে। এই কিডন্যাপারদের থেকে একজন গিয়ে দরজা খুলে দেয় তাদের ম্যাম ভিতরে আসার জন্য, কিন্তু দুঃখজনকভাবে সেখানে তাদের ম্যামের বদলে অন্য কেউ দাঁড়িয়ে আছে। অবশ্য তারা একজন নয়, তারা সংখ্যায় 10-এর অধিক, সবার হাতেই বড় বড় অস্ত্র। কিডন্যাপাররা তাদেরকে দেখে ভয় পেয়ে যায়। তখনই একজন সেই কিডন্যাপারকে এক লাথি মেরে ঘরের দরজা থেকে রুমের কয়েক হাত ভিতরে নিয়ে ফেলে। পরে তারা সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে হুড়হুড় করে ঘরের ভিতরে প্রবেশ করে। ভাই আপনার তো অবস্থা খারাপ অনেক, চলেন আপনাকে হসপিটালে নিয়ে যাই। আর তাছাড়া আপনাকে যারা জিম্বি করেছে তাদের সবাইকে তো জমের বাড়ি পাঠিয়ে দিয়েছি আমরা। আরে না, তার কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছি। আর এখনও সবাই শেষ হয়নি। তোমরা শুধু চেলাপেলাকে মেরেছ, আসল গডফাদার এখনও বাকি আছে। আর সে অল্প কিছু সময়ের মাঝেই এখানে আসবে। আর সে আসা মানে আমার ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা শেষ মনে করো। তার সাথে হিসাব নিকাশ চুকালেই আমার শরীর আবার চাঙ্গা হয়ে যাবে। মানে কি ভাই, আর কিসের গডফাদার? মানে হলো এই সমস্ত লোক যে পাঠিয়েছে সে আসছে এখানে। ও আচ্ছা, তাহলে আমরাও অপেক্ষা করছি তার জন্য। দেখি কার কলিজা এত বড় যে আপনাকে মারার জন্য লোক পাঠায়। আজকে তো তার শ্বাসনালী চেপে ধরবো সুজা। আকাশ রক্তাক্ত অবস্থায় চেয়ারের উপর রাজার মতন বসে আছে, আর তার পাশে ওভার পাওয়ারের লোকজন অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়েছে। একটু পর লেডি হ্যাকার চলে আসে। সে গাড়ি সাইড করে বাড়িতে প্রবেশ করে। সে তার মুখে কালো একটা মাস্ক বেঁধে রেখেছে। যখনই সে বাড়ির দরজা দিয়ে প্রবেশ করে, তখনই সে দেখতে পায় সারা ফ্লোর রক্তে লাল হয়ে আছে। এই দৃশ্য দেখে তার কেমন যেন একটু সন্দেহ হয়। তাও সে মনের ভিতরে সন্দেহ নিয়ে বাড়ির একদম ভিতরে প্রবেশ করে। সে বাড়ির যত ভিতরে প্রবেশ করে, ততই ফ্লোরে পড়ে থাকা রক্তের পরিমাণ বেশি হতে থাকে। তার ভিতরে এবার ভয় কাজ করতে শুরু করে, কারণ একে তো ফ্লোরে অধিক পরিমাণ রক্ত পড়ে আছে, তার উপরে তার লোকজন কাউকে সে দেখতে পাচ্ছে না। সে তার লোকজনের তালাশ করতে শুরু করে। তার লোকজনের তালাশ করতে করতে সে একটা রুমের সামনে চলে যায়, যেটার ভিতরে আকাশ এবং তার আদেশ মেনে চলা ভয়ঙ্কর পশুগলা ঘাপটি মেরে বসে আছে। যখনই লেডি হ্যাকার সেই রুমের দরজাটা খোলে, তখনই তার চোখ কপালে উঠে যায়, কারণ সে দেখতে পায় কেউ একজন রক্তাক্ত অবস্থায় পায়ের উপরে পা তুলে চেয়ারে বসে আছে, আর তার পাশে অনেক কয়েকটা দানব অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে লেডি হ্যাকারের বুঝতে বাকি নেই যে কি ঘটেছে এখানে। সে উল্টো ঘুরে সোজা এক দৌড় মারে, কারণ তার যান বাঁচানো ফরজ এখন। লেডি হ্যাকারের পিছু পিছু ওভার পাওয়ারের ছেলে পেলে দৌড় মারে তাকে ধরার জন্য, কিন্তু লেডি হ্যাকার ঘরের থেকে বের হয়ে বাহির থেকে ঘরের আসল দরজা লক করে দেয়, আর তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করে চট জলদি সেখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে যায়। সে গাড়ি চালাচ্ছে আর তীব্রভাবে হাঁপাচ্ছে, মনে হচ্ছে যেন সে হাঁপাতে হাঁপাতে দম আটকে মারা যাবে। এদিকে আকাশ বসে বসে অট্টহাসি আসছে, কারণ আকাশ এবার পাকাপোক্তভাবে জেনে গেছে যে এমবিজেড এই তার পিছনেই লেগেছে, আর সমস্ত কিছু সেই করেছে। তাই সে অট্টহাসিতে লুটিয়ে পড়ে। ওভার পাওয়ার খালি হাতে আকাশের কাছে ফিরে আসে। ভাই দুঃখিত, আমরা তাকে ধরতে পারিনি। সে অনেক শেয়ানা। সে দৌড়ে গিয়ে বাড়ির আসল দরজা বাইর থেকে লাগিয়ে দিয়েছে, পরে গাড়ি স্টার্ট করে দ্রুত গতিতে পালিয়েছে। আরে ঠিক আছে, সমস্যা নেই। সেই মেয়ের বিষয়টা এবার আমি দেখে নিব। যাও এবার গিয়ে দরজার লক ভেঙে ফেলো, আমার একটু হসপিটাল যাওয়া প্রয়োজন। আকাশের কথা মতন দরজা ভেঙে ফেলে ওভার পাওয়ার সদস্য একজন। তারপর আকাশ সেখান থেকে বেরিয়ে একাই হসপিটালে চলে আসে। পরে ট্রিটমেন্ট করে দুপুর দিকে বাসায় যায়। বাসার মানুষ তার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলে সে মিথ্যা কথা বলে তাদের।
যে সে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। এদিকে লেডি হ্যাকার হাঁপাতে হাঁপাতে বাড়ি এসে পৌঁছেছে, কিন্তু সে রক্তাক্ত অবস্থায় পায়ের উপরে পা দিয়ে বসে থাকা দানবটার কথা কোনো মতেই ভুলতে পারছে না। তাকে দেখে যেন কোনোভাবেই মানুষ মনে হয়নি, তার মনে হচ্ছিল মানুষ রূপ ধারণ করা কোনো ব্যাম্পার বসেছিল তার সামনে। শুধু তাকে একা নয়, তার সাথে থাকা মানুষগুলোকেও ভ্যাম্পারের মতন লাগছিল। কেমন বিবৃষ ছিল সেই মানুষটা এবং তার সাথে থাকা লোকগুলোর চেহারা। সে একদম শান্ত হয়ে যায় জেটের ভয়াবহতা দেখে। অপরদিকে আকাশ বাসায় এসে হালকা পাতলা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তার শরীরে জ্বর এসে পড়েছে মার খাওয়ায়। সে এমন গভীর নিদ্রায় চলে গিয়েছে যে দুনিয়াদারির কোনো খবরই নেই। বিকাল হতেই বেহরোজ তাকে অনেক কয়টা ফোন দেয়, কিন্তু আকাশ তার ফোন ধরে না, কারণ সে গভীর নিদ্রায় চলে গিয়েছে। আকাশ তার ফোন না ধরায় বেহরোজ তার বাড়িতে চলে যায়। সে আকাশের বাড়ি এসে জানতে পারে যে আকাশ নাকি অ্যাক্সিডেন্ট করেছে গাড়ির সাথে। আন্টি, আকাশ এখন কোথায়? আকাশ অ্যাক্সিডেন্ট করেছে শুনে বেহরোজের চোখে পানি চলে আসে। আকাশের আম্মু বেহরোজকে আগ থেকেই চেনে, কারণ তারা আগ থেকেই একই সাথে লেখাপড়া করত। আর সেই সুবাদে বেহরোজের আসা যাওয়া ছিল আকাশের বাড়িতে। বেহরোজ আকাশের রুমে চলে আসে। সে রুমে এসে দেখে আকাশ গভীর নিদ্রায় ঘুমিয়ে আছে। বেহরোজ তার পাশে এসে বসে আলতো করে হাত রাখে আকাশের মাথায়। তখনই সে অনুভব করে আকাশের সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আকাশের এমন অবস্থা দেখে বেহরোজের তো পুরো দুনিয়াদারি উলট পালট হয়ে গিয়েছে। সে এবার চুপসে কান্না করে দেয়, আকাশকে জড়িয়ে ধরে। আকাশ এখনো ঘুম, আর বেহরোজ তাকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলছে আর তার ঠোঁটে মুখে চুমুও খাচ্ছে। এভাবে বেশ অনেকটা সময় কেটে যায়, কিন্তু আকাশের ঘুম ভাঙে না। এর মধ্যে বেহরোজের হাজত লেগেছে ওয়াশরুমে যাওয়ার, তাই সে আকাশকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। তারপর আকাশের ওয়াশরুম তালাশ করতে থাকে। সে তালাশ করতে করতে ওয়াশরুম ভেবে অন্য একটা রুমের মধ্যে ঢুকে পড়ে, যেখানে আকাশের কম্পিউটার এবং নানান জিনিসপত্র রাখা আছে। রুমের অবস্থা দেখে বেহরোজের গা পুরো ঠান্ডা হয়ে যায়, কারণ কেমন যেন একটা থমথমে পরিবেশ বিরাজ করছে রুমটার মাঝে। রুমের অবস্থা দেখে বেহরোজের কেন জানি সে সব কিছু নর্মাল মনে হচ্ছে না। আর তাছাড়া রুমটার মধ্যে একের অধিক কম্পিউটার আর ল্যাপটপ রয়েছে। এই জিনিসটা যেন তাকে আরও বাবাছে। সে মনে মনে চিন্তা করে, আকাশ তো আমায় বলেছিল সে নতুন প্রোগ্রামিং শিখছে, তাহলে তার বাসায় এতগুলো কম্পিউটার আর ল্যাপটপ কেন? না, আকাশের কথার সাথে কোনো কিছুর হিসাব মিলাতে পারতেছি না আমি। আর তার রুমের পরিবেশটাও কেমন যেন থমথমে। যেই থমথমে পরিবেশটা কোনো ভয়ঙ্কর গুহায় বা কোনো ভয়ঙ্কর আস্তানায় গেলে মানুষের মনে অনুভব হয়, একদম ঠিক সেই রকম অনুভব হচ্ছে এখানটায় এসে। না, কোনো একটা রহস্য আছে এই রুমের মাঝে। বেহরোজ আশপাশটা ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হুট করে সে আকাশের কম্পিউটার উপর হাত দিয়ে বসে, আর তখনই আকাশ তার কম্পিউটার রুমে চলে আসে আর বেহরোজকে বলে, কি রে, তুই এই রুমে কি করিস আর কখন এসেছিস তুই? আরে, আমি ওয়াশরুম ভেবে ভুলে এই রুমে চলে এসেছি, আর আমি তো এসেই সেই মাগরিবের সময়। তো আমায় ডাকিসটি কেন? আরে, তুই গভীর নিদ্রায় ছিলি, তাছাড়া তোর সারা শরীর জ্বরে পড়ে যাচ্ছিল, তাই তোকে ডাকিনি। আচ্ছা, এখন চল এই রুম থেকে। আর এই রুমে কখনো আসিস না তুই, কারণ এই রুমে আমি বাদে কেউ আসে না। কেন, আমি আসতে পারবো না বুঝি? না, তোরও অনুমতি। বাপরে বাপ, কি কঠোর মানুষ রে তুই। যা, তোর রুমে আসবো না আমি। এবার চল দেখি ওয়াশরুমটা দেখা তুই আমাকে। আকাশ বেহরোজকে তার রুমের ওয়াশরুম দেখিয়ে দেয় আর বেহরোজ ফ্রেশ হতে চলে যায়, কিন্তু তার ভিতরে এখনও কেমন যেন একটা গুটগুটনি কাজ করছে। তার কেন জানি মনে হচ্ছে তার চোখ থেকে কোনো কিছু একটা আড়াল আছে। এসব নিয়ে চিন্তা ভাবনা করতে করতে বেহরোজ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, আর আকাশ খাটে বসে আছে। রাতের বাজে 10টা। চল। কিরে বেরোজ, এত রাত হয়েছে, তুই বাড়ি যাবি না? কেন, এখানে থাকলে সমস্যা আছে নাকি? না, তা সমস্যা নেই, কিন্তু অনেক রাত হয়েছে তো। আরে রাত মাই ফুট, আগে তোর চিন্তা কর, আমারটা আমি চলে যাব সময় হলে। আকাশের বেহরোজ কথা বলছে, তখনই আকাশের আম্মু আকাশের জন্য খাবার নিয়ে আসে। এই আকাশ, একটু ভালো করে উঠে বস, মা তোকে খাইয়ে দিচ্ছি। আর আমি ডক্টর থেকে ওষুধ এনেছি তোর জন্য। ডক্টর বলেছে টাইম মতন ওষুধগুলো খাইয়ে দিতে তোকে। তখনই বেহরোজ বলে ওঠে, আন্টি, খাবারগুলো আপনি আমায় দিন, আমি আকাশকে খাইয়ে দিচ্ছি।
এই না, তোর খাওয়াতে হবে না, আমি মায়ের হাতেই খাবো। আকাশের কথা শুনে বেহরাজ যেতে যায়। এই বেটা খচ্চর, একদম চুপ। আমি বলছি না তোকে খাইয়ে দিচ্ছি আমি। এই মামুনি থাক, আর রাগে না। এমনিতেই ছেলেটা অসুস্থ, তার উপরে রাগ দেখানোটা আর ঠিক হবে না। নাও, তুমি খাইয়ে দাও ওকে। তো আন্টি, আপনার বদমাইশ ছেলেটা সবসময় আমার কথায় দ্বিমত করে কেন? সে আমি যাই বলি তার উল্টোটা এসে করে। বেহরাজ আকাশের আম্মুর থেকে খাবারের প্লেটটা নিয়ে আকাশকে খাওয়াতে শুরু করে আর তিনি চলে যায়। তবে চলে যেতে যেতে বেহরাজকে বলে, হয়েছে থাক, নাও তুমি খাইয়ে দাও। আর দ্বিমত করবে না সে তোমার কথার। বেহরাজ আকাশকে খাইয়ে দিয়েছে আর আকাশ চোখ বড় বড় বেহরাজের দিকে তাকিয়ে আছে। কারণ এই জীবনে প্রথম বেহরাজকে নিয়ে তার ভিতরে কেমন যেন একটা ফিলিংস হচ্ছে। কি এইভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে? না, এমনি। হয়েছে, নে পুরো খাবারটা শেষ কর। না না, আমি আর খেতে পারবো না, ইতিমধ্যেই পেট লোড হয়ে গিয়েছে, আর খাওয়া সম্ভব না আমার পক্ষে। আচ্ছা, আর 2 লোকমা খেয়ে নে। আচ্ছা ঠিক আছে। আকাশ থতমত খেয়ে যায় বেহরাজের কথা শুনে। গুনে গুনে 2 লোকমা খাইয়ে দেয় আকাশকে বেহরাজ। পরে বাকি খাবারটুকু বেহরাজ নিয়ে আকাশের আম্মুর কাছে চলে যায়। মামুনি এসেছো? নাও বসো আমার সাথে। আর আকাশের এটো খাবারগুলো আমায় দাও। না আন্টি, সমস্যা নেই, আপনি এই মাঝেই আমায় খাবার বেড়ে দিন। আকাশের আম্মু বেহরাজের কথা শুনে কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থাকে। পরে একটা মুচকি হাসি দিয়ে আকাশের প্লেটেই তাকে খাবার বেড়ে দেয়। আকাশের আম্মু ইতিমধ্যে অনেক কিছু বুঝে নিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে বেহরাজ আবার আকাশের রুমে যায়। আচ্ছা আকাশ, আমি চলে যাচ্ছি, আমার কালকে আসবো। আর তুই সকালের ওষুধটা ঠিক মতো খেয়ে নিবি। হ্যাঁ খেয়ে নিব, আর তুই একটু কাছে আয় তো। বেহরাজ কোনো কথা ছাড়াই আকাশের সামনে যায়। আরও কাছে আয়, পরে চোখটা বন্ধ কর একটু। আকাশের কথা মতন বেহরাজ আকাশের কাছে গিয়ে চোখ বন্ধ করে। তখনই আকাশ বেহরাজ গলায় 2 হাত দিয়ে ধরে তার কপালে ঠোঁট চেপে ধরে। বেহরাজ পুরো রোবট হয়ে যায় আকাশের এমন আচরণে, কিন্তু সে আকাশকে কিছুই বলে না। আকাশ 2-3 মিনিট পর বেহরাজকে ছেড়ে দেয় আর বলে, সাবধানে বাড়ি যাস, আর রাস্তায় কোনো সমস্যা হলে আমায় ফোন করিস। ওরে আমার হিরো রে, নিজের শরীরের ঠিক নাই, সে আমায় নিয়ে চিন্তা করছে। এই তুই নিজে চিন্তা কর, আমি আমার মতন ভালোভাবে চলে যাব। ঠিক আছে। বেহরাজ আকাশের বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে সোজা নিজের বাসায় চলে যায়। নিজের বাসা বলতে তার খালার বাড়িতে। রাতের বাজে 11টায়। সে বাসায় ঢুকতেই প্রধান, যে কিনা তার খালার হাজবেন্ড, সে তাকে জিজ্ঞেস করে, কোথায় ছিল এতটা সময় মামনি তুমি? আকাশের বাসায়, সে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তাই তার বাসায় গিয়েছিলাম তাকে দেখতে। বেহরাজের মুখে আকাশের কথা শুনতে প্রধান কেঁপে ওঠে আর বেহরাজকে বলে, মামনি, তোমায় একটা কথা বলার ছিল। কি কথা আঙ্কেল? তুমি সেই ছেলেটার সাথে আর সম্পর্ক রাখিও না, পারলে তার থেকে দূরে সরে এসো। তার থেকে দূরে সরে আসাটাই তোমার জন্য মঙ্গল হবে। কি সমস্ত কথাবার্তা বলছেন আঙ্কেল আপনি? আমি কেন তার থেকে দূরে সরতে যাব? আর দূরে সরারই বা কিসের মঙ্গল? কারণ সে কোনো সাধারণ মানুষ না, সে হলো মানুষরূপী একজন ভয়ঙ্কর নরপিশাচ। প্রধানের কথা শুনে বেহরাজ চমকে ওঠে। সে তার আঙ্কেলের কথার আগামাতা কিছুই যেন বুঝে উঠতে পারছে না। মানে কি আঙ্কেল? আর কী সব বলছেন আপনি আকাশের নামে? মানে হলো আকাশ ইন্টারনেট জগতের অনেক ভয়ঙ্কর। হ্যাঁ, বলতে গিয়ে মুখ চেপে ধরে, কারণ এতটা অসাধার আকাশের ভয়াবহতা কথা মনে ছিল না। যখনই সে হ্যাকার শব্দ উল্লেখ করে তখনই তার চোখের সামনে আকাশের ভয়ঙ্কর চেহারাটা ভেসে ওঠে। তাই সে হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে, না হয় আকাশের কানে এই কথা গেলে তাকে আকাশ আস্ত গিলে খাবে। কি হলো আঙ্কেল? আকাশ কি? না না, সে কিছু না, সে অনেক ভালো একটা ছেলে। আঙ্কেল তুমি কি লুকাচ্ছ আমার থেকে? তুমি তো একটু আগেই আকাশের বদনাম করছিলে, তাহলে হুট করে এমন কি হলো যে তার নাম তারিফ করতে শুরু করেছো? না আসলে মামনি, তার ভালো বলতে গিয়ে খারাপ বর্ণনা দিয়ে বেরিয়ে গেছে মুখ দিয়ে। আঙ্কেল, আমি তোমার এখানকার কথাটা বিশ্বাস করতে পারছি না। আমি শিওর তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ। আরে না রে পাগলি, সে অনেক ভালো ছেলে, আর তুই তার সাথে রিলেশন কন্টিনিউ কর। বেহরাজ গভীর চিন্তায় পড়ে যায় তার আঙ্কেলের মুখে এমন দ্বারা কথা শুনে।
আরে মামনি, তুই এত টেনশন নিস না। আমি বললাম তো, সে অনেক ভালো ছেলে। যা এবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে। না আঙ্কেল, আমি খেয়ে এসেছি। তাহলে ঠিক আছে, যা ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়। বেহরাজ তার রুমে চলে আসে, কিন্তু তার মনের ভিতরে অন্যরকম কিছু একটা ঘুরপাক কাটছে। সে যেন কোনো কিছুর এই হিসাব মিলাতে পারছে না। না, আমার মন বলছে যে আমার চোখ থেকে কিছু একটা আড়াল হয়ে যাচ্ছে। না হয়তো আকাশের কম্পিউটার রুমে যাওয়ার পরই গা শিউরে উঠলো কেন, আর এখন কেনই বা আঙ্কেল আমার সাথে এমন অদ্ভুত আচরণ করলো। শুরুতে তো ঠিকই আকাশের নামে বদনাম করছিল, তাহলে হুট করে এমন কি হলো যে আকাশের নামে সুনাম করতে শুরু করলো? না, আমি শিওর যে আমার অগোচরে কিছু তো একটা হচ্ছে, আর সেটা কি তা আমার খুঁজে বের করতে হবে, আর সেটা আমি খুঁজে বের করবই। যাই ফ্রেশ হইনি। বেহরাজ ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে সে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আকাশ বিছানায় শুয়ে শুয়ে লেডি হ্যাকারের কথা ভাবছে। কত বড় কলিজা সেই লেডি হ্যাকারের, যে সে লোক পাঠিয়ে দেয় আমাকে মারার জন্য। আসলে সেই লেডি হ্যাকার চাইটা কি, কি তার উদ্দেশ্য, আর আমার পেছনেই বা কেন পড়েছে? না, এর একটা সমাধান বের করা উচিত। তার আগে আমি একটু সুস্থ হয়ে নিই, পরে লেডি হ্যাকারকে দেখছি। আকাশও ঘুমিয়ে পড়ে। এভাবে 3 দিন কেটে যায়। আকাশ এখন আগের চাইতে একটু সুস্থ। বেহরাজ প্রতিদিন এসে তার দেখাশোনা করে, কিন্তু তার মনের ভিতরে আকাশকে নিয়ে সন্দেহের বিষটা এখনো রয়ে গেছে। সে গোপনে গোপনে তালাশ করছে তার সন্দেহর আসল রহস্য বের করার জন্য, কিন্তু সে গত দিনে কিছু বের করতে পারেনি। তার মনের সন্দেহ রয়ে গেছে। এদিকে তার আবার চট্টগ্রামে ফিরে যাওয়ার সময়ও হয়ে এসেছে, কিন্তু সে তার প্ল্যান পরিবর্তন করে। সে মনে মনে ঠিক করেছে তার মন যতদিন না সন্দেহ দূর হবে ততদিন সে এই ঢাকা শহরেই থাকবে। আজ 3 দিন পেরিয়ে 4 দিন হতে চলল। আকাশ এখন কিছুটা সুস্থতা অনুভব করছে, তাই সে ঠিক করে নিয়মিত ক্লাসে যাওয়া শুরু করবে আবার। আর সে তাই করে, সে রীতিমতো ক্লাসে যাওয়া শুরু করে। সুস্থতার 2য় দিনের মাথায় সে ক্লাসে যায়। কয়েকটা ক্লাস করে পর ব্রেক দিয়েছে 30 মিনিটের জন্য। সে এবং তার কিছু ফ্রেন্ড বসে বসে ক্লাসের এক কোণে আড্ডা দিচ্ছে। তখনই তার কানে খবর আসে তার সবচাইতে কাছের ফ্রেন্ড সানিকে কারা যেন কলেজের ভিতরে এসে ভেদর মারছে। এই খবর শুনে আকাশ এবং তার সব কয়টা ফ্রেন্ড সেদিকে দৌড়ে যায়। তারা সেখানে গিয়ে দেখতে পায় 6-7 জন ছেলে মিলে সানিকে মারছে, আর তাদের সবার হাতে হট স্টিক। তাই আকাশের বাকি ফ্রেন্ডরা চুপচাপ দাঁড়িয়ে পড়ে, কিন্তু আকাশের কাছে সেসবের কোনো পরোয়া নেই। সে একাই তার বন্ধুকে বাঁচাতে চলে যায়। আকাশ তাদের থেকে সানিকে ছুটিয়ে আনার চেষ্টা করছে। তখনই সানিকে যারা মারতে এসেছে তাদের থেকে একটা ছেলে সানিকে মারা বাদ দিয়ে রেখে আকাশের গালে থাপ্পড় বসিয়ে দেয়, আর গলা চওড়া করে কথা বলতে থাকে। এই বেটা, তোর কত বড় সাহস যে তুই আমাদের কাজে বা হাত দিস? ভাই, গলাটা একটু নামিয়ে কথা বলো। গলার আওয়াজ কিন্তু আমারও কম বড় নয়, আর আমিও জোর গলায় চেঁচিয়ে কথা বলতে পারি। আকাশের কথা শুনে সেই ছেলেটা রেগে গিয়ে আবারও আকাশকে আরেকটা থাপ্পড় মারে। আকাশ আবারও চুপচাপ শান্ত গলায় সেই ছেলেটাকে একটা কথা বলে। ভাই, বেশি ফরফর করিস না, না হয় কিন্তু মারা পড়বি। আর আমায় থাপ্পড় মেরেছিস তো, সেটা ফলস্বরূপ তোর হাতটা আর থাকবে না, কবজি থেকে কাটা পড়বে সেটা। এই তোরা সেই ছেলেকে মারা বাদ দিয়ে এদিকে আয় তো। এখানে এক ছাগলের বাচ্চা এসে চেঁচাচ্ছে, তাকে একটু সাইজ করি। সে একটু বড় বড় কথা বলছে, সে হয়তো আমাদের চিনে না ভালো করে। এই ছেলের কথায় সবাই সানিকে মারা বাদ দিয়ে আকাশের কাছে আসে, আর আকাশের কলার চেপে ধরে মারতে যাবে। তখনই আকাশের বাকি ফ্রেন্ডগুলো এগিয়ে আসে, যার কারণে তারা আর আকাশকে মারতে পারে না, কিন্তু তারা চেঁচিয়ে বলতে থাকে, তোরা কিন্তু কাজটা ভালো করলি না, তোদের সব কয়টাকে আমরা দেখে নিব। তোরা কিন্তু জানিস না আমরা কার ছেলে পেলে। তোরা দল বেঁধে এসে আমাদের কাজে বাধা দিয়েছিস তো। তোরা খালি কিছু সময় ওয়েট কর, তারপর দেখ ট্রাক ভর্তি ছেলে পেলে এসে তোদের কাম তামাম করে দিয়ে যাবে। তোরা আমাদের সাথে পাঙ্গা নেওয়ার মজা বুঝতে পারবি, একটু ওয়েট কর খালি। এবার আকাশের রাগ উঠে যায় তাদের কথা শুনে, কারণ ছেলেগুলো এতটা সময় তার গায়ে হাত করেছে, কিন্তু এখন সে তার বন্ধুদেরকে শাসাচ্ছে। এই চামচিকার বাচ্চারা, শোন, তোর যেই ভাইয়ের ছেলে পেলে হবি হ, কিন্তু আমাদের সাথে লাগার আগে কাফনের কাপড় রেডি করে সাথে নিয়ে আসিস, আর 3.5 হাত জায়গাও খুঁড়ে রেখে আসিস, না হয় মার খাওয়ার পর মাটির নিচে জায়গা মিলবে না তোদের।
আকাশের কথা শুনে ছেলেগুলো ভয়ঙ্কর রকমের খেপে যায়, তাই তারা তাদের ছেলে পেলেকে ডেকে আনতে গেছে। এদিকে আকাশের বাকি বন্ধুরাও আকাশকে বলে, ওই আকাশ, তুই খালি খালি পরে আবার কথা বাড়াতে গেলি কেন? এখন যদি সত্যিই ওরা আরও ছেলে পেলে ডেকে নিয়ে আসে তাহলে আমাদের কি হবে ভাবতো একটু। আরে ব্রাদার, তোরা টেনশন নিচ্ছিস কেন? তোদের এখনও দুনিয়ায় দেখার অনেকটুকুই বাকি আছে। তারা ছেলে পেলে নিয়ে আসবে ঠিক, কিন্তু জীবিত আর ফিরবে না। আর তোদেরও আমার সাথে লড়াই করতে হবে না, আমি একাই তাদের জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ। ভাই, তোরা এসব নিয়ে চিন্তা করিস না, তোরা গিয়ে সানিকে সামলা, আর আমি একটু আসছি 2 মিনিট, পরে বাকিটা আমি দেখে নিব। তারপর আকাশ চলে যায়। সে তার কাজ শেষ করে একটু পর আবার তার বন্ধুদের কাছে ফিরে আসে। সবাই সানিকে নিয়ে ব্যস্ত। এদিকে কলেজের হেড স্যার এসে সবার সাথে চেঁচামেচি লাগিয়ে দিয়েছে। এই, তোমার লাগালাগি করতে গেলে কেন? দেখেছো কলেজের পরিবেশ পুরো বিগড়ে গেছে। স্যার, আমরা ইচ্ছে করে লাগিনি, তারাই তো সানিকে ধরে মারছিল, তাই আমরা এগিয়ে আসছি। লাগালাগি করনি ভালো কথা, কিন্তু তাদের সাথে বড় গলায় কথা বলেছো তো? তারা এখন ছেলে পেলে ডেকে আনতে গিয়েছে। কি করতে চলেছে কিছু আইডিয়া আছে তোমাদের? স্যার, এসব নিয়ে আপনি চিন্তা করবেন না। না, চিন্তা করব না। তোমরা তো একদম দানবীয় হয়ে গেছো যে তোমরাই তাদের ছেলে পেলেকে সামলে ফেলবে। তোমরা কি জানো তারা কার ছেলে পেলে? তারা হচ্ছে শহরের নাম করা জনের ছেলে পেলে। স্যার, ওসব আমাদের দেখার সময় নেই, মারতে আসলে জীবিত আর ফিরবে না। আকাশ, তোমার বড় বড় লেকচার বন্ধ করো, আর আমি যেটা বলি সেটা মন দিয়ে শোনো। আমি চাই না তোমাদের নিয়ে কলেজে কোনো ঝামেলা হোক। তো আমি উপরে কথা বলছি, তারা মারতে আসলে তোমরা কোনো কিছুই করবে না। স্যার, আপনি সবাইকে থামাতে পারলেও আমাকে পারবেন না। এই ছেলে, তোকে আমি সোজা কলেজ থেকে বের করে দিব। ঠিক আছে স্যার, বের করে দিয়েন, কিন্তু তার আগে তাদেরকে আমি উপরে টিকিট ধরিয়ে দিব। আকাশের কথা শুনে কলেজের হেড স্যার রেগে মেগে সেখান থেকে চলে যায়। আর আকাশের বাকি বন্ধুরা আকাশকে বোঝাতে শুরু করে। বন্ধু, তাদের থেকে আমরা সবাই না হয় মাপ চেয়ে নিব। ভাই, মাপ চাইলে তোরা চা, কিন্তু আমি চাইব না, কারণ আমি বিনা কারণে নত হওয়ার মতন পাবলিক না। আকাশের কথা শুনে তার বন্ধুরা এবার তার বিরোধিতা শুরু করে যে তারা মাপছে সব ঠিকঠাক করবে, আর আকাশের যা ইচ্ছে হয় করতে। ইতিমধ্যে সেই ছেলেপেলেগুলো তাদের বিশাল দলবল নিয়ে কলেজে এসে হাঙ্গামা শুরু করে। তারা ভাঙচুর করতে শুরু করেছে। আকাশের বন্ধুরা তাদের কাছে গিয়ে হাত জোর করে মাপ চাইতে শুরু করে, আর আকাশ ক্লাস রুমেই বসে আছে। ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমরা না জেনে আপনার সাথে পাঙ্গা নিয়েছি। না, তোদের মাপ নেই, বিশেষ করে সেই ছেলেটার। যা গিয়ে তাকে ডেকে নিয়ে আয়, তাহলেই তোরা মাপ পাইলে পাইতে পারিস। আকাশের একজন বন্ধু এসে আকাশকে ক্লাসরুম থেকে ডেকে নিয়ে যায়। ছেলেপেলেগুলো আকাশকে দেখে মারার জন্য সবাই আকাশের দিকে তেড়ে ফুরে আসে। ঠিক তখনই গোলাবৃষ্টি শুরু হয়। কারা যেন ভয়ঙ্করভাবে আকাশের দিকে গুলি ছুড়ছে। যারা আকাশকে মারতে এসেছে তারা পিছনের দিকে তাকিয়ে দেখে তাদের পিছনে অন্য একদম ছেলেপিলে দাঁড়িয়ে আছে। আর সেই ছেলেপিলেগুলো অন্য কেউ না, তারা হলো সেই ওভার পাওয়ারের ছেলেপেলে। সবাই তাদের দিকে গুলি তাক করে আছে। এই দৃশ্য দেখে আকাশকে মারতে আসে ছেলেপেলেগুলো ভয় পেয়ে যায়, আর চুপচাপ সবাই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকে। কিরে মামুর বেটা, তোরা না আমায় মারবি? আয়, নে মার, বিশ্বাস কর আমি তোদের কিচ্ছুই করবো না। কিন্তু কেউ জায়গা থেকে নড়ার মতন সাহস করতে পারছে না। তখনই আকাশ হেঁটে গিয়ে তাকে যারা মারতে এসেছে তাদের একজনের কানে কানে বলে, ভাই, চলে যা এখান থেকে। আকাশের কথা শুনে তারা মাথা নিচু করে হাঁটা দেয়। অন্যদিকে আকাশ চোখের ইশারায় কিছু একটা বলে দিয়েছে তার ছেলেপেলেকে। ছেলেপেলেগুলো চুপচাপ কলেজ ত্যাগ করে চলে যায়। অন্যদিকে ওভার পাওয়ারও তাদের পিছু নিয়েছে, আর আকাশ এবং তার বন্ধুরা সেখানেই দাঁড়িয়ে আছে। আকাশের বন্ধুরা তার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়েছে, আর বাকি কলেজের ছাত্রছাত্রীরা গোলাবৃষ্টির সময় ভয়ে সবাই যে যার ক্লাসে ঢুকে গিয়েছে। কিছুক্ষণ পর ওভার পাওয়ারের একজন এসে আকাশের হাতে একজনের একটা কাটা হাত ধরিয়ে দেয় আর বলে, ভাই, কারোর কোনো ক্ষতি করিনি, তবে আপনি যার দিকে ইশারা করেছেন তার হাত উপরে নিয়েছি তার শরীর থেকে। আকাশ হাতের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়, আর অপর দিকে সেই ছেলেটা চলে যায়।
এদিকে আকাশের বন্ধুরা সে কাটা হাত দেখে মুহূর্তের মাঝে চিনে ফেলেছি এই কাটা হাতটা কার। তারা আবার আরও ভয়ানক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। কিরে, তোরা এভাবে ঘাবড়ে আছিস কেন? আকাশের বন্ধুরা আতঙ্কিত দৃষ্টিতে আকাশকে জিজ্ঞেস করে। ভাই কে তুই, আর সেই ভয়ানক ছেলেগুলা কারা? আকাশ কোনো উত্তর দেয় না, সে হাসতে শুরু করে। ভাই বল না তুই কে, আর কে সেই ছেলেপেলেগুলা? আমি কে সেটা অন্য কোনো এক সময় জানিস, কিন্তু সেই ছেলেগুলোর পরিচয় তোদেরকে দিই আমি। তোরা তো সবাই ওভার পাওয়ার নামক সিরিয়াল কিলিয়ারদের নাম শুনেছিস, যারা ডার্ক ওয়েবের ভয়ানক একটা টিম, যারা ডার্ক ওয়েবের মাধ্যমে কন্ট্যাক্ট নিয়ে মানুষকে টপকায়। অবশ্যই শুনেছি। তারা তো অনেক ডেঞ্জারাস। তারা নাকি মুহূর্তের মধ্যেই মানুষকে মেরে বালি চাপা দিতে দ্বিধাবোধ করে না। হ্যাঁ, এরাই সেই ডার্ক ওয়েবের ওভার পাওয়ার, যারা আমার জন্য কাজ করে। আকাশের কথা শুনে তার বন্ধুরা ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন তারা নিজেদের চোখের সামনে মৃত্যুর ফেরেশতাকে দেখে নিয়েছে। কাজ করে। এভাবে ভেটকি দিয়ে তাকাস না, না হলে তোদের চোখ খুলে পড়ে যাবে। ভাই প্লিজ তোর পরিচয়টাও বল। সেটা অন্য কোনো এক সময়। তারপর আকাশে হাতটাকে শরীরের সমস্ত শক্তি দিয়ে ফিককে মেরে ফেলে দেয়। তারপর সে সেখান থেকে চলে আসে। আজকের মতন ক্লাস এখানেই শেষ। অবশ্য আর ক্লাসও হবে না, কারণ ক্লাস করার পরিবেশ সেই বহু আগেই নষ্ট হয়ে গিয়েছে। তাই সে বাসায় চলে আসে। আকাশের বাসায় সে ফ্রেশ হয়ে কম্পিউটার নিয়ে বসে। যখনই সে কম্পিউটার ওপেন করে তখন সে দেখতে পায় তার কম্পিউটার আর নিজের আয়ত্তে নেই। তার কম্পিউটার লেডি হ্যাকার সেই অ্যালফাবেটটা রান করছে, যেটা ছিল এমবিজেড। এই দৃশ্য দেখে আকাশ পুরো থ হয়ে তাকিয়েছে কম্পিউটারের দিকে। কী করে সম্ভব এটা? এত কড়া সিকিউরিটিকে ভেঙে কম্পিউটার হ্যাক করলো কী করে সেই লেডি হ্যাকার? না, তাড়াতাড়ি কিছু একটা করতে হবে আমার। আকাশ তার অন্য একটা ল্যাপটপ ওপেন করে। তারপর সে ল্যাপটপটা দিয়ে নিজের ডিভাইসকে ফিরিয়ে আনার ট্রাই করে, কিন্তু কোনোভাবেই সে তার হ্যাক হওয়ার কম্পিউটার ডিভাইসে ঢুকতে পারছে না। তার মাথা পুরো জ্যাম খেয়ে যায়। সে দুহাত দিয়ে মাথা চেপে ধরে বসে আছে আর নিজেকে শান্ত করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর সে নিজেকে শান্ত করে নিয়ে আবার ল্যাপটপে হাত রাখে। সে শান্ত মাথায় এবার কাজ নিচ্ছে। ভিন্ন একটা প্ল্যান কাজ করছে তার মাথায়, আর সে সেই প্ল্যান মোতাবেক কাজ করে। সে ল্যাপটপ দিয়ে তার আসল ডিভাইসকে আবার হ্যাক করে নেয়, যার ফলে তার কম্পিউটার থেকে লেডি হ্যাকারের অ্যালফাবেটটা সরে যায় আর তার ডিভাইসে লগ ইন করার রাস্তা সে পেয়ে যায়। সে যখন তার ডিভাইস লগ ইন করে তখন সে দেখতে পায় আলাদা একটা ফোল্ডার তার ডিভাইসে।